প্রিয় ছাত্রছাত্রীরা, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসে ক্লজ আইডেন্টিফিকেশন রয়েছে। আমি মনে করি যে ক্লজ আইডেন্টিফিকেশন, ক্লজ শনাক্তকরণ, এই বিষয়টি সঠিকভাবে শিখতে হলে বা জানতে হলে বা পরীক্ষায় ক্লজ আইডেন্টিফিকেশনের বিষয়টি ঠিকঠাকভাবে করতে গেলে আমাদের কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস, বাক্যের গঠন সম্পর্কে জানা একান্ত জরুরি। তাই আমরা আজকে কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস এই বিষয়ে আলোচনা করব। বাক্যের গঠন শুধু পরীক্ষার জন্য নয়, যে কোনো কিছু লিখতে গেলে, শুদ্ধভাবে ইংরেজি লিখতে গেলে বা যে কোনো ভাষার জন্যে বাক্যের গঠন সম্পর্কে সম্যক ধারণা থাকা একান্ত জরুরি। তোমাদের রাইটিং সেকশনে এবং তোমাদের বিভিন্ন টেক্সট বুকের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো ব্যাকরণগতভাবে সঠিক ফর্মে লেখার জন্যে বাক্যের গঠন সম্পর্কে ধারণা থাকা একান্ত জরুরি। তাই আমি মনে করি যে তোমাদের এই সেশনটি তোমাদের জন্য অত্যন্ত লাভজনক হবে এবং তোমাদের কনস্ট্রাকশন অফ সেন্টেন্স সম্পর্কে জানতে সুবিধে হবে। আমরা শুরু করছি। প্রথমেই আমরা আলোচনা করব যে হোয়াট ইজ এ সেন্টেন্স। Sentence is a group of words. Sentence is a group of words that contains at least one subject and one predicate and makes complete sense. কি বলা হলো? সেন্টেন্স কতগুলো শব্দের সমষ্টি, যাতে একটি সাবজেক্ট এবং একটি কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট অংশ রয়েছে এবং পুরো ব্যাপারটা, এই শব্দ সমষ্টি একটা কমপ্লিট সেন্স ক্রিয়েট করবে, অর্থবোধক হবে, কোনো একটা কিছু সম্পর্কে ধারণা দিতে সক্ষম থাকবে। তো ব্যাপারটা কি, আমরা জানি যে একটা ভাষার তার গঠনগত মৌলিক একক হচ্ছে তার বর্ণমালা, অ্যালফাবেটস। কতগুলো অ্যালফাবেট মিলে হয় একটা শব্দ, আর কতগুলো শব্দ অর্থবোধক শব্দ সমষ্টিকে আমরা বলি বাক্য, সেন্টেন্স। তো এই সেন্টেন্সে আমরা কি কি বলছি? একটা সাবজেক্ট থাকবে, কমপক্ষে একটা সাবজেক্ট থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে। এই জায়গাটা একটু পরিষ্কার থাকা দরকার যে সাবজেক্ট হচ্ছে ডুয়ার অফ দ্য ওয়ার্ক, ডুয়ার অফ দ্য ওয়ার্ক। যে কোনো ভাষার যে কোনো বাক্য কোনো কিছু হওয়া বা করা বোঝায়। যে কাজটা করে, ওই সেন্টেন্সে যে কাজের কথা বলা হয়েছে, যে যা কিছু হওয়া বা করার কথা বলা হয়েছে, সেটা যে করে তাকে বলে সাবজেক্ট, এবং সাবজেক্ট ছাড়া সেন্টেন্সের বাকি অংশটাকে বলে প্রেডিকেট। কখনো কখনো এমন হতে পারে যে এই সেন্টেন্সে আমরা যে বলছি একটি সাবজেক্ট থাকবে, কমপক্ষে একটি সাবজেক্ট থাকবে এবং একটি প্রেডিকেট থাকবে, কখনো কখনো এর কোনো একটা উৎস থাকতে পারে। তাই এখানে বলা আছে, ইফ এ সাবজেক্ট অর এ প্রেডিকেট ইজ অ্যাবসেন্ট বাট ইমপ্লাইড, দ্য গ্রুপ though elliptical is still a sentence.
সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, কিন্তু এর কোনো একটা সাবজেক্ট বা প্রেডিকেট কোনো একটা উৎস থাকতে পারে, কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে যে এতে সাবজেক্ট যেটা উৎস আছে সেটা মিন করছে, তখনও এই শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলা হবে। মানে সাবজেক্ট এবং প্রেডিকেট স্পষ্টত না থাকলেও, অ্যাপারেন্টলি না থাকলেও, যদি ইমপ্লাইড ফর্মে থাকে, if it is implied also, then to the group of words making a complete sense will be treated as a sentence. এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। শকিং, প্রশ্ন হচ্ছে এটা সেন্টেন্স কিনা। একটু খেয়াল করলে দেখব যে এটা আসলে আরো কিছু কথা এর মধ্যে রয়ে গেছে। ইট ইজ শকিং, তাই এতে সাবজেক্ট রয়েছে, প্রেডিকেট অংশ রয়েছে, তাই এই শকিং এটা দো ইটস নট ইন এ normal form, it will be treated as a subject. Well done, it is well done, এটাতেও সাবজেক্ট ইমপ্লাইড ফর্মে রয়েছে, কিন্তু যেহেতু বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটাতে সাবজেক্টের উপস্থিতি রয়েছে, তাই এই শব্দগুচ্ছকে অর্থবোধক এই গ্রুপ অফ ওয়ার্ডসকে সেন্টেন্স বলা হবে। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? প্রকারভেদ। সেন্টেন্সকে মুখ্যত দুভাবে আমরা ক্লাসিফাই করি, অ্যাকর্ডিং টু এক্সপ্রেশন অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর কনস্ট্রাকশন। যে কোনো ভাষার যে কোনো সেন্টেন্স কোনো কিছু মনের ভাব প্রকাশ করে, সেই তার ভাবগত দিক থেকে সেন্টেন্সকে আমরা ভাগ করতে পারি। এটা আমরা জানি যে এইভাবে সেন্টেন্স ভাগ করা যায় 5 ভাগে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ। এটা তার এক্সপ্রেশন ওয়াইজ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু এক্সপ্রেশন, তার ভাবগত প্রকারভেদ, তার প্রকাশগত প্রকারভেদ। আরেক দিকে সেন্টেন্সকে আমরা ভাগ করতে পারি তার গঠনগত দিক থেকে। আজকে আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন বা কনস্ট্রাকশনাল ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। সেন্টেন্সের গঠনগত প্রকারভেদ। গঠনগতভাবে সেন্টেন্সকে ভাগ করা যায় 3 ভাবে। কি কি আমরা জানি সবাই: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা একে একে এই সেন্টেন্সগুলোর, এই টাইপ অফ সেন্টেন্সেস, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের কনস্ট্রাকশন নিয়ে কথা বলবো। সিম্পল সেন্টেন্স কি? A simple sentence is one which has only one subject and one predicate. একটা সিম্পল সেন্টেন্সে কি থাকবে? only one subject and one predicate. এই কথাটাকে যদি আরেকটু সহজভাবে আমরা ব্যাখ্যা করি, তবে আমরা বলতে পারি যে একটা সিম্পল সেন্টেন্স সেটাই যাতে একটা মাত্র ফাইনিট ভার্ব রয়েছে। একটা সিম্পল সেন্টেন্স সেটাই যাতে শুধুমাত্র একটাই ফাইনিট ভার্ব রয়েছে। সেই ফাইনিট ভার্বটা থাকতে পারে এক্সপ্রেসড কন্ডিশনে বা আন্ডারস্টুড ফর্মে। মানে এই ফাইনিট ভার্বটা সেন্টেন্সে স্পষ্টত অ্যাপারেন্টলি থাকতে পারে বা আন্ডারস্টুড ফর্মে, আমাদের বোধগম্যতার জায়গায় থাকতে পারে। এটা হিডেন কন্ডিশনে থাকতে পারে, বাট আন্ডারস্টুড। এখানে একটা জিনিস পরিষ্কার হওয়া উচিত, সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। এখানে এই ফাইনিট ভার্ব নিয়ে স্টুডেন্টসদের মাঝে মাঝেই একটু কনফিউশন থাকে। ফাইনিট ভার্ব কি জিনিস? আমরা জানি যে ভার্ব কি। ভার্ব কি? নেম অফ দ্য ওয়ার্ক।
একটা সেন্টেন্সে যেমন করে কোনো কিছু হওয়া বা করা বোঝায়, সেই কাজটা যে করে তাকে বলে সাবজেক্ট, আর কাজের নামটা সেটা হচ্ছে ভার্ব। ভার্ব মুখ্যত দুটো কাজ করে। একটা হচ্ছে ভার্ব কাজের নাম বোঝায়, আর আরেকটা হচ্ছে কাজটা কখন হয়েছে সেটা বোঝানোর দায়িত্ব ভার্বের। কাজটা কখন হয়েছে, কাজটা কখন হয়েছে সেটা বোঝানো এই ব্যাপারটাকে আমরা কি বলি? টেন্স। ভার্বের টেন্স মানে একদম সহজভাবে বলতে গেলে যে একটা ফাইনিট ভার্ব সেটা টেন্স ওরিয়েন্টেড ভার্ব, মিন্স যে ভার্বের টেন্স বোঝানোর ক্ষমতা আছে তাকে বলে ফাইনিট ভার্ব। যে ভার্বের টেন্স বোঝানোর ক্ষমতা আছে তাকে বলে ফাইনিট ভার্ব। এখানে একটা প্রশ্ন খুব সঙ্গত কারণেই থাকে যে তবে কি সব ভার্বের টেন্স বোঝানোর ক্ষমতা নেই? না, সব ভার্বের টেন্স বোঝানোর ক্ষমতা থাকে না। যে ভার্বের টেন্স বোঝানোর ক্ষমতা থাকে তাকে বলে ফাইনিট ভার্ব। এই টেন্স বোঝাতে সক্ষম যে ভার্ব, ফাইনিট ভার্ব, সেই ফাইনিট ভার্বটা সিম্পল সেন্টেন্সে একটা থাকবে, অনলি ওয়ান, একটাই। সিম্পল সেন্টেন্সে ফাইনিট ভার্বের সংখ্যা কখনোই দুটো হবে না। এবার কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এর কথা এলেই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আরেকটি কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে ক্লজ। ক্লজ কি? ক্লজ is a group of words forming part of a sentence containing a subject and a predicate of its own. Clause কি? Clause is a part of sentence containing a subject and a predicate. To simplify this concept, we may say clause is a part of sentence consisting of subject and finite verb. কটা ফাইনিট ভার্ব থাকবে একটা ক্লজে? একটাই। কখনো একটা ক্লজে একটা ফাইনিট ভার্বের সংখ্যা একের বেশি হবে না। তো এই ক্লজের কনসেপ্টটার সঙ্গে সিম্পল সেন্টেন্সের কনসেপ্টের কোনো রকম কনসেপ্ট কোলাইড করছে কিনা? অনেকটাই একই রকম। আমরা সিম্পল সেন্টেন্সে বলেছি এ টাইপ অফ সেন্টেন্স কনসিস্টিং অফ সাবজেক্ট এন্ড ফাইনিট ভার্ব, আর ক্লজে এসে বলেছি পার্ট অফ এ সেন্টেন্স, পার্ট অফ এ সেন্টেন্স কনসিস্টিং অফ সাবজেক্ট এন্ড ফাইনিট ভার্ব। ক্লজেও থাকে সাবজেক্ট ফাইনিট ভার্ব, সিম্পল সেন্টেন্সেও থাকে সাবজেক্ট ফাইনিট ভার্ব, কিন্তু তফাৎটা হচ্ছে সিম্পল সেন্টেন্স সবসময় একটা গোটা সেন্টেন্স, ইজ এ কমপ্লিট সেন্টেন্স, আর ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, বাক্যের অংশ শুধুমাত্র। ক্লজ কখনোই একটা পূর্ণাঙ্গ বাক্য না। এখানে দেখো আছে দিস ইজ দ্য গার্ল হু ওন এ প্রাইজ। এখানে পার্ট কটা আছে? খুব সহজেই বোঝা যায় যে এই সেন্টেন্সটা মাঝখানে এসে ভেঙে গেছে। দিস ইজ দ্য গার্ল একটা পার্ট, হু ওন এ প্রাইজ আরেকটা পার্ট। দিস ইজ দ্য গার্ল এখানে একটা ফাইনিট ভার্ব রয়েছে ইজ, হু ওন এ প্রাইজ এটাতে আরেকটা ফাইনিট ভার্ব রয়েছে ওন, মানে দুটো পার্টে দুটো ফাইনিট ভার্ব রয়েছে। তাই আমরা বলতেই পারি যে এই সেন্টেন্সটা দিস ইজ দ্য গার্ল হু ওন এ প্রাইজ এটাতে দুটো ক্লজ রয়েছে। একটা ক্লজ হচ্ছে দিস ইজ দ্য গার্ল, আরেকটা হচ্ছে হু ওন এ প্রাইজ, বোথ কনসিস্টিং অফ সাবজেক্ট অ্যান্ড ফাইনিট ভার্ব। ক্লজ হয় দু রকমের মুখ্যত, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ক্লজ, প্রিন্সিপাল বা মেইন ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ, সেটা স্বাধীন বাক্যাংশ যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব রয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ সেটা ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা নিজের অর্থ প্রকাশের জন্য অন্যের ওপর নির্ভরশীল বা সেন্টেন্সের অন্য অংশকে অর্থবহ করতে, অর্থপূর্ণ করতে সাহায্য করে। I went because I was invited. I went because I was invited. এখানে বাক্যাংশ কটা, ক্লজ কটা? I went একটা ক্লজ, because I was invited আরেকটা ক্লজ। তো I went এটা যদিও বাক্যাংশ, পার্ট অফ এ সেন্টেন্স, তবুও নিজে নিজের মতো করে কোনো একটা কিছু বোঝাতে পারছে, মানে তার একটা স্বাধীন সত্তা আছে, স্বাধীনভাবে সে কিছু এক্সপ্রেস করতে পারে। কিন্তু বিকজ আই ওয়াজ ইনভাইটেড এটাও অর্থবোধক, কিন্তু সে স্বাধীন না, কারণ সে স্বাধীনভাবে, শুধু আই ওয়েন্ট এই পোর্শনটা না থাকলে বিকজ আই ওয়াজ ইনভাইটেড এটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। এটা অর্থবহ হওয়ার জন্যে, অর্থপূর্ণ হওয়ার জন্যে আই ওয়েন্ট এই অংশটার উপর নির্ভরশীল। তাই আমরা বলতেই পারি আই ওয়েন্ট এটা ইন্ডিপেন্ডেন্ট, আর বিকজ আই ওয়াজ ইনভাইটেড এটা ডিপেন্ডেন্ট। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, ইন্ডিপেন্ডেন্ট তো বললাম, তো ক্লজ কিনা এটা? আই সাবজেক্ট, ওয়েন্ট ফাইনিট ভার্ব, পার্ট অফ এ সেন্টেন্স অবশ্যই, কনসিস্টিং অফ সাবজেক্ট ইন ফাইনিট ভার্ব। তবে আমরা বলতেই পারি আই ওয়েন্ট এই অংশটা একটা ক্লজ, এবং যেহেতু এই অংশটা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারছে, তাই আমরা বলবো এটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু বিকজ আই ওয়াজ ইনভাইটেড এই অংশটা নিজের অর্থ প্রকাশ করার জন্যে আই ওয়েন্ট এই অংশটার উপর নির্ভরশীল। কিন্তু বিকজ আই ওয়াজ ইনভাইটেড এই পোর্শনটাতেও একটা সাবজেক্ট রয়েছে এবং একটা ফাইনিট ভার্ব ওয়াজ রয়েছে। তাই বিকজ আই ওয়াজ ইনভাইটেড এটা ক্লজ। কিরকম ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজ তাই একে বলবো আমরা, কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। তাই আই ওয়েন্ট এটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, বিকজ আই ওয়াজ ইনভাইটেড এটা সাবঅর্ডিনেট ক্লজ। পরের সেন্টেন্সটাতে ঠিক একইভাবে ডু আন্ডারস্টুড ফর্মে আছে, ইউ ডু হোয়াট এভার ইউ লাইক। ইউ ডু বা ডু এটা একটা অংশ, এতে একটা সাবজেক্ট ফাইনিট ভার্ব রয়েছে, এবং ইউ ডু এই কথাটা নিজের ক্ষমতায় নিজের অর্থ প্রকাশ করতে পারছে, তাই এটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর হোয়াট এভার ইউ লাইক এতেও সাবজেক্ট ফাইনিট ভার্ব রয়েছে, কিন্তু যেহেতু এটা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারছে না, তাই একে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আমরা দেখব যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের অবস্থাটা কেমন। কমপ্লেক্স সেন্টেন্স কি সেটা মনে রাখতে গেলে খুব সহজভাবে মনে রাখা যায়। এটা ঠিক এই অল্প কটা কথা মনে থাকলেই কমপ্লেক্স সেন্টেন্সের ধারণা একেবারে পরিষ্কার। কি সেটা? কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? only one principal clause and at least one subordinate clause. only one principal clause. প্রিন্সিপাল ক্লজের সংখ্যা কটা? একটা। এটা কখনোই দুটো হবে না। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সংখ্যা কখনোই দুটো হবে না। সাবঅর্ডিনেট ক্লজ কমপক্ষে একটা, কমপক্ষে একটা। মানে কি? সাবঅর্ডিনেট ক্লজের সংখ্যা একাধিক হতে পারে, যত খুশি হতে পারে, কিন্তু কমপক্ষে একটা তার চাই। একটা কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ চাই, মিনিমাম একটা।
ম্যাক্সিমাম যত খুশি হতে পারে। আর প্রিন্সিপাল ক্লজের সংখ্যা only one. It cannot be more than one. It is always one. কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে মনে রাখবো আমরা? Only one principal clause and at least one subordinate clause. Only one principal clause and at least one subordinate clause. She says that her mother is ill. She says. Principal clause, that her mother is ill. Subordinate clause, একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে she says that her mother is ill, এটা কি সেন্টেন্স তবে? only one principal clause, at least one subordinate clause. Complex sentence. I have a pen which is black in color. I have a pen, principal clause, which is black in color. Subordinate clause, only one principal clause. I have a pen, একটাই প্রিন্সিপাল ক্লজ আছে এতে। which is black in color, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা কমপ্লেক্স সেন্টেন্সের গঠনগত যে অবস্থা এতে জানি যে only one principal clause, at least one subordinate clause, কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং only শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকলে ওই সেন্টেন্সটাকে বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। তাই এখানে যে এক্সাম্পলে দুটো দেওয়া আছে সেন্টেন্স, দুটোতেই একটা করে প্রিন্সিপাল ক্লজ আছে এবং কমপক্ষে একটা যে সাবঅর্ডিনেট ক্লজ থাকার কথা সেটা আছে। তাই বোথ অফ দ্য সেন্টেন্সেস আর কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে? কমপ্লেক্স সেন্টেন্সের ধরনটা থেকে একটু বদলে যাবে। কি সেটা? compound sentence at least two principal clauses. Subordinate clause may or may not. Principal clause কটা থাকবে কম্পাউন্ড সেন্টেন্সে? কমপক্ষে দুটো। কমপক্ষে দুটো, at least two principal clauses. Subordinate clause may or may not, থাকতেও পারে নাও থাকতে পারে। আর এই দুটো প্রিন্সিপাল ক্লজ যে থাকবে, কমপক্ষে দুটো যে প্রিন্সিপাল ক্লজ থাকবে, এই প্রিন্সিপাল ক্লজগুলো কানেক্টিভ দিয়ে জয়েন করা থাকবে। কানেক্টিভ দিয়ে জয়েন করা থাকবে। I thanked him and awarded him. এখানে ক্লজ কি কি? I thanked him, আরেকটা ক্লজ I awarded him. I thanked him, এটা এই ক্লজটা নিজের ক্ষমতায় নিজের অর্থ প্রকাশ করতে পারছে ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে, তাই এটা প্রিন্সিপাল ক্লজ। আই অ্যাওয়ার্ডেড হিম, এটাও নিজের ক্ষমতায় স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারছে, তাই এটা প্রিন্সিপাল ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ থাকতেই হবে এমন কিছু নেই কম্পাউন্ড সেন্টেন্সে, তাই আমরা বলতেই পারি যে আই থ্যাঙ্কড হিম অ্যান্ড অ্যাওয়ার্ডেড হিম, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো, আই মেট হার অ্যান্ড টকড উইথ হার হোয়েন শি ওয়াজ গোয়িং টু স্কুল। কি কি ক্লজ আছে? আই মেট হার একটা ক্লজ, যেহেতু স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারছে আই মেট হার, তাই এটা প্রিন্সিপাল ক্লজ। আই টকড উইথ হার, এটাও নিজের ক্ষমতায় নিজের অর্থ প্রকাশ করতে পারছে, তাই এটা প্রিন্সিপাল ক্লজ। হোয়েন শি ওয়াজ গোয়িং টু স্কুল, এটাও ক্লজ, এটা পার্ট অফ সেন্টেন্স কনসিস্টিং অফ সাবজেক্ট এন্ড ফাইনিট ভার্ব ওয়াজ রয়েছে তাতে, তাই এটা ও ক্লজ, কিন্তু নিজের ক্ষমতায় নিজের অর্থ প্রকাশ করতে পারছে না পূর্ণাঙ্গভাবে, তাই একে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। তবে আই মেট হার অ্যান্ড টকড উইথ হার হোয়েন শি ওয়াজ গোয়িং টু স্কুল, এই সেন্টেন্সটাতে কটা প্রিন্সিপাল ক্লজ পেলাম আমরা? আই মেট হার একটা, আই টকড উইথ হার আরেকটা প্রিন্সিপাল ক্লজ, মানে দুটো প্রিন্সিপাল ক্লজ।
হোয়েন শি ওয়াজ গোয়িং টু স্কুল একটা সাবঅর্ডিনেট ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজ থাকলেই একটা সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স হিসাবে ধরে নেব। আর সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, নাও থাকতে পারে। এই সেন্টেন্সটাতে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, কোনো অসুবিধা নেই। সাবঅর্ডিনেট ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সে থাকতেই পারে। আই মেট হার অ্যান্ড টকড উইথ হার, যেহেতু দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে তাই একে আমরা ধরে নেব যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আবার দু ধরনের হয়। এই যে একটু আগে বললাম অ্যাটলিস্ট টু প্রিন্সিপাল ক্লজেস, মানে কি কম্পাউন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সংখ্যা দুই বা ততোধিক হতে পারে, দুই বা তার বেশি হতে পারে। যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সংখ্যা দুটো থাকে তবে ওই কম্পাউন্ড সেন্টেন্সটাকে বলবো আমরা ডাবল সেন্টেন্স। ডাবল প্রিন্সিপাল ক্লজ মিন্স ডাবল সেন্টেন্স। যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সংখ্যা দুইয়ের বেশি থাকে তবে একে বলবো মাল্টিপল সেন্টেন্স। ডাবল সেন্টেন্স এবং মাল্টিপল সেন্টেন্স দুটোই কম্পাউন্ড সেন্টেন্সেরই প্রকারভেদ। এই প্রকারভেদটা কিসের? অন দ্য বেসিস অফ নাম্বার অফ principal clauses in compound sentence, in that particular compound sentence. If there is only two principal clauses in a compound sentence, it will be treated as double sentence. If there is more than two principal clauses in a particular compound sentence, this compound sentence will be treated as multiple sentence. দুটো প্রিন্সিপাল ক্লজ থাকলে কোনো কম্পাউন্ড সেন্টেন্সে ওই কম্পাউন্ড সেন্টেন্সটা ডাবল সেন্টেন্স। দুইয়ের বেশি প্রিন্সিপাল ক্লজ থাকলে কোনো কম্পাউন্ড সেন্টেন্সে ওই কম্পাউন্ড সেন্টেন্সটা মাল্টিপল সেন্টেন্স। এই হচ্ছে প্রকারভেদ। কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা বলেছিলাম কানেকটিভ দিয়ে যুক্ত থাকে। দুটো ইকুয়াল র্যাঙ্কের ক্লজকে জয়েন করে কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা আগেও যে উদাহরণগুলো দেখলাম, দেখো প্রত্যেকটাতেই কানেকটিভ রয়েছে। আই থ্যাঙ্কড হিম অ্যান্ডটা কি কানেকটিভ, কোঅর্ডিনেটিং কনজাংশন। আই মেট হার অ্যান্ড, দেখো ইকুয়াল র্যাঙ্কের দুটোকে যুক্ত করছে। আই থ্যাঙ্কড হিম একটা প্রিন্সিপাল ক্লজ, আই অ্যাওয়ার্ডেড হিম আরেকটা প্রিন্সিপাল ক্লজ। দুটো ইকুয়াল স্ট্যাটাসের প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক এই জায়গায় কোঅর্ডিনেটিং কনজাংশন হয় টোটাল 4 রকমের। এটা জেনে রাখা ভালো, যদিও কোঅর্ডিনেটিং কনজাংশন এর ক্লাসিফিকেশন তোমাদের পরীক্ষায় আসে না। কোঅর্ডিনেটিং কনজাংশন 4 ধরনের যে হয়, এই 4 ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশনের ধরনটা কিরকম? প্রথমটা হচ্ছে কোপুলেটিভ। কোপুলেটিভ খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। দুটো ক্লজকে যদি জাস্ট কাপলড টুগেদার হয়। কোপুলেটিভ কনজাংশন কি করে? দুটো ক্লজকে ইকুয়াল র্যাঙ্কের ক্লজকে জাস্ট একসঙ্গে যুক্ত করে দেয়, আর কোনো কাজ নেই। গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। গড মেড দ্য কান্ট্রি একটা প্রিন্সিপাল ক্লজ, আরেকটা ম্যান মেড দ্য টাউন, জাস্ট এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে দিল অ্যান্ড। এই এরকম কোঅর্ডিনেটিং কনজাংশনকে কি বলবো আমরা? কোপুলেটিভ। অ্যাডভার্সেটিভ। অ্যাডভার্সেটিভ মানে কি? একটা আরেকটার বিপরীত, বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করার ব্যাপারটা যেটা থাকে। হি ইজ স্লো বাট হি ইজ শিওর। হি ইজ স্লো, এটা একটা নেগেটিভ কোয়ালিটি ওর, আর হি ইজ শিওর এটা পজিটিভ কোয়ালিটি। এই যে নেগেটিভ পজিটিভ এই ব্যাপারটা, এই যে কন্ট্রাডিকশন, এই যে কন্ট্রারি ফর্ম, কন্ট্রাস্টটা তৈরি করলো কে? বাট। দ্য টু মেইন ক্লজেস আর অপোজড ইন মিনিং টু ইচ আদার। দুটো মেইন ক্লজের মধ্যে একটা আরেকটার বিপরীত ধর্মীয় অবস্থান তৈরি করে দেয়। বাট যেমন করে করলো,
এরকম কোঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা বলবো অ্যাডভার্সেটিভ। অল্টারনেটিভ অর ডিসজাংটিভ, এটা কেমন? ইট ক্রিয়েটস এ চয়েস বিটুইন দ্য টু। শি মাস্ট উইপ অর শি উইল ডাই। এখানে অরটা হচ্ছে অল্টারনেটিভ বা ডিসজাংটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। কেন? শি মাস্ট উইপ অর শি উইল ডাই, দুটো কাজের মধ্যে একটা কাজকে বেছে নিতে হবে, মেক্স এ চয়েস বিটুইন টু। ডু অর ডাই, ডু ইউ ডু অর ইউ ডাই, যদি তুমি করো তবে তোমায় মরতে হবে না, যদি তুমি মরো এর মানে হচ্ছে তুমি করনি। মানে কি? মেক্স এ চয়েস বিটুইন দ্য টু, এর কাজটা কে করলো? এই অর, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা, একে বলে অল্টারনেটিভ বা ডিসজাংটিভ। আর সব শেষে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইলেটিভ। ইলেটিভ কি করে? দুটো ক্লজকে জয়েন করে, কিন্তু সেকেন্ড ক্লজটাকে প্রথম ক্লজের ওপর অর্থগতভাবে, প্রকাশগতভাবে কিছুটা ডিপেন্ডেন্ট করে দেয়। শি ইজ আনওয়েল সো হি ক্যান নট অ্যাটেন্ড অফিস। সেকেন্ড ক্লজ ড্রজ অ্যান ইনফারেন্স ফ্রম দ্য ফার্স্ট। শি ক্যান নট অ্যাটেন্ড অফিস, কেন? হি ক্যান নট অ্যাটেন্ড অফিস, কেন? হি ইজ আনওয়েল, সে অফিসে যেতে পারছে না, কেন? হি ইজ আনওয়েল। এই সো, এই ওয়ার্ডটা সেকেন্ড ক্লজ যেটা আছে আর ফার্স্ট ক্লজ যেটা আছে, এই দুটোর মধ্যে কজ অ্যান্ড রেজাল্ট, কারণ এবং ফলাফল জনিত একটা সম্পর্ক তৈরি করে, কজাল কানেকশন, কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন। একটা যদি কারণ হয় তবে একটা ফলাফল, এই সম্পর্কটা তৈরি করে কে এখানে? ইলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো ঠিক এখানে হি ইজ আনওয়েল সো হি ক্যান নট অ্যাটেন্ড অফিস, একটা হচ্ছে হি ইজ আনওয়েল একটা ঘটনা, হি ক্যান নট অ্যাটেন্ড অফিস আরেকটা ঘটনা, কিন্তু এই সোটা এই দুটো ঘটনার মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন তৈরি করলো। এইরকম কোঅর্ডিনেটিং কনজাংশনকে বলে ইলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। তবে আমরা কি জানলাম? আমরা দেখলাম যে সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স কনসিস্টিং অফ সাবজেক্ট অ্যান্ড ফাইনিট ভার্ব। আমরা জানলাম যে ফাইনিট ভার্ব কি জিনিস। ফাইনিট ভার্ব কি? ফাইনিট ভার্ব হচ্ছে যে ভার্ব টেন্স বোঝাতে পারে। ফাইনিট ভার্বের সংখ্যা সিম্পল সেন্টেন্সে কটা হবে? একটাই। একটা সিম্পল সেন্টেন্সে একটাই থাকবে ফাইনিট ভার্ব। আমরা জানলাম যে ক্লজ কি জিনিস। ক্লজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স, বাক্যের অংশ, কনসিস্টিং অফ সাবজেক্ট অ্যান্ড